শিক্ষা, এটা তো একটা বিশ্ববিদ্যালয়, এটা তো শিক্ষারই একটা জায়গা এবং সেটাই হওয়া উচিত প্রধানতম লক্ষ্য। এবং গবেষণা, যেহেতু বিশ্ববিদ্যালয়, এটা বিশ্বের সকল জ্ঞান, বিশ্বের সকল প্রতিষ্ঠান, সকল জায়গার সাথে এটার একটা সম্মেলন হবে এবং সেটা প্রধান জায়গা হবে। এবং এরপরে যে শব্দটা আছে ও রাজনীতি, এখন এই বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতি বা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতি, সেই রাজনীতির চরিত্রটা কী ছিল? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি একটা রাজনৈতিক ইতিহাস আছে। সেই 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান। এখন প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে বিগত সময়ে এই বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি ছিল, এখনও কি সেই রাজনীতিটাই প্রাসঙ্গিক? বা বিগত সময়ে যে রাজনীতি ছিল, সেই রাজনীতির সব রাজনীতি কি আসলে শিক্ষার্থীদের কল্যাণ বয়ে এনেছে, নাকি সেটার পরিবর্তন প্রয়োজন? আমরা সেটা উপলব্ধি করেছিলাম 2019 সালে, 18 সালের কোটা সংস্কার আন্দোলনের পরে 19 সালের যে ডাকসু, সেই সময়টাতে। কারণ তখন থেকে আসলে আমার ব্যক্তিগতভাবে এই স্টুডেন্ট অ্যাক্টিভিজম বলি আর ছাত্র রাজনীতি বলি, সেটার হাতে করি যে না, আসলেই বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি চলে আসতেছে, যেটাকে এক কথায় আমরা বলি পেশিশক্তি এবং কালো টাকার রাজনীতি, দখলদারিত্বের রাজনীতি, লেজুর ভিত্তির রাজনীতি, সেই রাজনীতি থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে মুক্ত করতে হবে। এবং এই বাংলাদেশ নামক যে রাষ্ট্র আছে, এই রাষ্ট্র ব্যবস্থার যদি আমরা সংস্কার করতে চাই, তাহলে এই যে মাফিয়াতন্ত্র কায়েম করে রেখেছে পুরো বাংলাদেশে, সেই মাফিয়াতন্ত্রের খুঁটি ছিল এই বিশ্ববিদ্যালয়গুলো, এই লেজুর ভিত্তির রাজনীতি, যেটা এস্টাবলিশ করে রেখেছিল ছাত্রলীগ। তখন আমরা ফাইন্ড আউট করলাম যে না, এখানে এই দেশকে মুক্ত করতে হলেও এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো থেকে ছাত্রলীগ, আওয়ামী লীগকে বিতাড়িত করতে হবে এবং যেই কায়দায়, যেই মেকানিজমের ভিতর দিয়ে ছাত্রলীগ, আওয়ামী লীগ একটা দানবীয় শক্তি হয়ে উঠেছে, সেই মেকানিজমটাকেও বিলুপ্ত করতে হবে। সেই থেকেই আসলে আমার লড়াই শুরু, আমাদের লড়াই শুরু। আজকে অনেকগুলো প্রশ্ন উঠে এসছে। আমি মনে করি যে এই প্রশ্নগুলোর একটা অংশের সমাধান ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, আওয়ামী লীগ, ছাত্রলীগের পতনের ভিতর দিয়ে অনেক দূর হয়েছে এবং বাকি যে সমাধান, সেই সমাধানটা আমার কাছে মনে হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকারকামী সচেতন শিক্ষার্থীদের কাছে মনে হয়েছে যে সেই সমাধানটা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে বাস্তবসম্মত উপায়ে এই ডাকসুর ভিতর দিয়ে। সে কারণে আমি নিজেও ডাকসুর জন্য অনেক লড়াই করেছি, ভিসি স্যারের বাসভবনের সামনে অনশন করেছি, অবস্থান করেছি, প্রতিবাদ করেছি। বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সচেতন শিক্ষার্থীরা আমার সাথে সঙ্গ জুগিয়েছে, সমর্থন দিয়েছে এবং আজকে ডাকসুর তফসিল ঘোষণা হয়েছে। আমাদের ম্যাম অনেক কথা বলেছেন, এটা বাস্তবতা যে আজকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে তফসিলটা ঘোষণা করেছেন, যে ডাকসুর দিকে অগ্রসর হচ্ছেন, ওনারা কি খুব ভালোবেসে আন্তরিকতার সাথে আসলে ডাকসুর দিকে অগ্রসর হচ্ছেন? এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে না। যেটা অটোমেটিক্যালি হওয়ার কথা ছিল, সেটার জন্য আমি মনে করি অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অধিকার ভিত্তিক এবং গণতান্ত্রিক আন্দোলনই হয়েছে ডাকসু। আমরা যেটা এখন প্রত্যাশা রাখছি যে এই ডাকসুর মাধ্যমেই আমাদের ছাত্র রাজনীতির সংস্কার আসবে এবং যে প্রশ্নগুলো এসছে, আমি অল্প সময়ের ভিতরে কিছু প্রশ্নের উত্তর দিব। এক ভাই বলে গেছেন যে নিয়মিত শিক্ষার্থী হওয়া। অবশ্যই বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে আসেন, ছাত্র রাজনীতি অবশ্যই এখানে মুখ্য বিষয় না। এইটা ক্যারিয়ার তৈরি করার কোনো জায়গা না। এখানে ছাত্র রাজনীতি করে কোটি কোটি টাকার মালিক হবে, বিত্ত বৈভব করবে, যেটা আমরা অতীতে দেখেছি, সেটার জায়গা না। এটা শেখার জায়গা। ছাত্র রাজনীতিটা সেই মাত্রায় থাকা উচিত। কিন্তু ফ্যাসিবাদীর সময়ে যে জিনিসটা হয়েছে, আমি যদি আমার একদমই নিজের কথা বলি, আমি সেই 21 সালে মোদী বিরোধী আন্দোলনের সময়, আমি লকডাউনের সময় 6 মাস জেল খেটেছি। আমি তখন মাস্টার্সে ভর্তি হয়েছিলাম, আমি কিন্তু কন্টিনিউ করতে পারি না, কারণ জেলখানায় থাকলে আমি কীভাবে মাস্টার্স করব। এরপরে জাতীয় নির্বাচনের আগে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজীব ভাস্কর্যে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের ডাক দিয়েছিলাম। তারপর আমাকে আবারও গ্রেপ্তার করে এবং 7 মাস, তার ভিতরে আমি 5 মাস সলিটারি কনফাইনমেন্টে ছিলাম। মানে দুনিয়ার আলো বাতাস থেকে আমি দূরে ছিলাম, আমাকে কবরের মতো একটা জায়গায় রাখা হয়েছিল। আমি কিভাবে ভাই আমার পড়াশোনা কন্টিনিউ করবো?